প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়ি ধাওয়া জনতার, ভুয়া ভুয়া স্লোগান, মিরপুরে গণবিক্ষোভ। গতকালকের দৃশ্য ছিল এটি। একজন প্রধানমন্ত্রী কোনো জায়গায় অবরুদ্ধ প্রায় হয়ে গেছেন কিংবা ভুয়া ভুয়া স্লোগান উঠেছে, এমনটা কিন্তু আমি আমার যে বয়স সেই বয়সে আমি কোনো বাংলাদেশের কোনো সরকারকে দেখিনি। বাংলাদেশ গতকালকে যেটি দেখেছে, বাংলাদেশের সরকার প্রধান তারেক রহমান মিরপুরে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন অলমোস্ট, কিন্তু প্রধানমন্ত্রী তো বিশাল নিরাপত্তা বহরের মধ্যে, তাকে তো অবরুদ্ধ করে রাখা আসলে সম্ভব নয়। গাড়িতে উঠে চলে গেছেন। মিরপুরে বিক্ষোভ হয়েছে প্রায় বলা যায় সারা রাত, এবং আজকেও জুম্মার নামাজের পর থেকে মিরপুর বলা যায় অচল। এই যখন অবস্থা, দর্শক আপনাদের কি মনে হচ্ছে বিএনপি সরকার কি টিকবে? আমার তো মনে হচ্ছে না, কারণ চারিদিকে বালির বাঁধের মতো সবকিছু নিয়ে যেন ভেঙে পড়ছে। এই মুহূর্তে মহামারী আকার ধারণ করেছে, একই সাথে মানব সৃষ্ট ধর্ষণকাণ্ড মহামারী। ছোট্ট শিশু বাদ যাচ্ছে না, ফুলের মতো কোমল শিশু ধর্ষণের শিকার হচ্ছে। মিরপুরের রামিসা তেমনই এক ফুল ধর্ষণের শিকার হয়ে তাকে হত্যা করা হয়েছে, আর তাতেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। পুরো বাংলাদেশ আজ এক নারকীয় ঘটনায় উত্তাল হয়ে উঠেছে। বিশেষ করে এই যে মিরপুরে যে শিশু রামিসা ধর্ষণ কাণ্ডে উত্তাল, এবং এই উত্তাল ঢেউ শেষ পর্যন্ত কোথায় গিয়ে পড়ে সেটি একটি বিষয়। একটি নিষ্পাপ শিশুকন্যাকে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনায় ফেটে পড়েছে সাধারণ মানুষের ক্ষোভ। আর এই গণবিক্ষোভের চরম আঁচে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হলেন বাংলাদেশের সরকার প্রধান তারেক রহমান। গত 3 মাসে আপনারা খেয়াল করে দেখবেন যে তারেক রহমান মুখে এক প্রকার কুলুপ এঁটে আছেন। সেই কুলুপাটা প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার রাতে মিরপুরের পল্লবীতে সেই শিশু কন্যার পরিবারের বাসভবনে গিয়ে দেখা করতে এক প্রকার বাধ্য হন। হ্যাঁ, ঢাকার মিরপুরে এই শিশু কন্যার ধর্ষণ ও খুনের ঘটনার প্রেক্ষিতে আজ যেভাবে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ, তা সত্যিই নজিরবিহীন। পরিস্থিতি কতটা ভয়াবহ তা আন্দাজ করা যায় দেশের বর্তমান জনরোষ দেখলে। ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট থেকে সাতক্ষীরায় গণবিক্ষোভের আজ প্রকৃতির অগ্নিবাণকেও হারিয়ে দিয়েছে। চারিদিকে শুধু প্রতিবাদের আগুন, আর এই তীব্র ক্ষোভের মুখে পড়ে এতদিন নির্বিকার সরকার শেষ পর্যন্ত নড়ে বসতে বাধ্য হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, যিনি দেশের অতীব গুরুত্বপূর্ণ সব বিষয়ে এতদিন মুখে কুলু পেটে বসেছিলেন, সেই প্রধানমন্ত্রী তারেক রহমানই গতকাল বৃহস্পতিবার বেশ খানিকটা রাতে মিরপুরের পল্লবীতে ওই শিশুকন্যার পরিবারের বাসভবনে গিয়ে দেখা করতে এক প্রকার বাধ্য হন। তবে সেখানে গিয়েও প্রধানমন্ত্রী নিজে কিন্তু কিছুই বলেননি। সেখানেও তার হয়ে নিহত শিশুকন্যার স্বজনদের সাথে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কিন্তু সবচেয়ে নাটকীয় এবং নজিরবিহীন দৃশ্যটি দেখা গেল যখন প্রধানমন্ত্রী সেই এলাকায় পৌঁছান। 3 মন্ত্রীকে সঙ্গে নিয়ে কঠোরতম পুলিশি প্রহারায় তারেক রহমান যখন গাড়ি থেকে নেমে সেই বাড়িতে ঢুকেছেন, সেখানে কিছুক্ষণ কাটিয়ে আবার গাড়িতে ফেরত এসে গাড়িতে যখন উঠছেন এবং সেই গাড়ি যখন ফিরে গিয়েছে, তাকে ধাওয়া করেছে স্থানীয় জনতার স্লোগান, ভুয়া ভুয়া। হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রীর গাড়ি বহরকে লক্ষ্য করে সাধারণ মানুষ চিৎকার করে স্লোগান দিয়েছে ভুয়া ভুয়া। এই দৃশ্য আজ বাংলাদেশের মানুষের পুঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ। আপনারা চিন্তা করুন, ক্ষমতার 4র্থ মাসে তথাকথিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী ভুয়া ভুয়া স্লোগান জনরোষের মুখে পড়ছেন। সেই সরকারের গন্তব্য কতদূর হবে সেটি এখন বিবেচ্য বিষয়। দর্শক, এবার জেনে নেওয়া যাক ঠিক কী ঘটেছিল মিরপুরের সেই ফ্ল্যাটে, যা পুরো দেশের মানুষকে এভাবে রাস্তায় নামিয়ে এনেছে। মিরপুরের
পল্লবীর একটি আবাসিক ফ্ল্যাটে নিহত শিশু কন্যাটি থাকতো তার পরিবারের সঙ্গে। সে ছিল স্থানীয় মডেল হাই স্কুলের এক মেধাবী ছাত্রী। গত মঙ্গলবার হঠাৎ করেই এই মেধাবী ছাত্রীটি নিখোঁজ হয়ে যায়। মেয়ের কোনো খোঁজ না পেয়ে স্বাভাবিকভাবেই তার মা পাশের ফ্ল্যাটে খোঁজ করতে যান, কিন্তু সেই ফ্ল্যাটের গৃহকর্ত্রী দরজা না খোলায় মায়ের মনে গভীর সন্দেহ হয়। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ঘরের দরজা খুলে যা দেখলো তা যে কোনো মানুষের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। পুলিশ ঘরের মধ্যে শিশুটির গলা কাটা দেহ উদ্ধার করে এবং বাথরুমে একটি বালতির মধ্যে পায় তার খণ্ডিত মাথাটি। ততক্ষণে ওই ফ্ল্যাটের গৃহকর্তা জাকির হোসেন ওরফে সোহেল রানা বেপাত্তা হয়ে যায়। পরবর্তীতে শিশুটির ময়নাতদন্ত করা হলে চিকিৎসকেরা নিশ্চিত হন এবং ময়নাতদন্তের প্রমাণ মেলে যে 7 বছরের শিশু কন্যাটিকে হত্যা করার আগে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল। তবে ঘটনার পর পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে কাজ করছে। 7 ঘন্টার মধ্যে পুলিশ প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শুধু তাই নয়, তার স্ত্রী স্বপ্নাকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর স্বপ্না নিজেই পুলিশের কাছে জানায় যে তার স্বামী আসলে বিকারগ্রস্ত। ধর্ষণের পরে অপরাধের প্রমাণ লেপাটের জন্যই সে শিশুটিকে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে। পরবর্তীতে মূল অপরাধী সোহেল রানাও নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়। এই যে এত বড় একটা নৃশংস ঘটনা ঘটে গেল, এই ঘটনার পেছনে বাংলাদেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির একটি বড় যোগসূত্র রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। জামাত চালিত মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমল থেকেই বাংলাদেশে মৌলবাদীদের যেমন বাড়বাড়ন্ত হয়েছে, তেমনি মহিলা ও শিশুদের নিরাপত্তাও যেন একেবারে ভেঙে পড়েছে। আমরা দেখেছি কিভাবে মৌলবাদীরা বিভিন্ন সময়ে রাস্তাঘাটে নারীদের উপরে হামলা করেছে, কেন তারা হিজাব বা বোরখা না পরে রাস্তায় বেরিয়েছেন এই নিয়ে প্রকাশ্যে কৈফিয়ত জানতে চেয়েছে, হেনস্থা করেছে। এমনকি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসাগুলিতেও পুরুষ ও নারী নির্বিশেষে শিশু ধর্ষণের অজস্র ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এই দম বন্ধ করা পরিস্থিতির মধ্যেই মিরপুরের পল্লবীর এই ভয়ানক ঘটনা যেন বারুদে অগ্নিসংযোগ ঘটিয়েছে। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। যদিও এই ঘটনায় পুলিশ দ্রুত কাজ করেছে, কিন্তু সরকার ও প্রধানমন্ত্রীর অদ্ভুত নীরবতা এই বিক্ষোভকে আরও মাত্রাছাড়া করে তুলেছে। দেশের এই অরাজকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করে সরকারের মুণ্ডুপাত করেছেন সাধারণ ছাত্ররা। সাধারণ মানুষের এই ক্ষোভের মিছিলে সামিল হয়েছে শিশুরাও। 5 কিলোমিটারেরও বেশি লম্বা এক মানববন্ধনে স্কুলের শিশুরাও হাতে পোস্টার নিয়ে নিজের মায়ের সঙ্গে হয়েছে। অন্যদিকে ঢাকার বাইরেও এই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামে পুলিশ ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ চলেছে গতকাল রাতভর। আন্দোলনের এই চরম রূপ দেখেই মূলত টনক নড়ে প্রশাসনের। ঘটনার দিন প্রধানমন্ত্রী মিরপুরের উপর দিয়ে গাজীপুর যাচ্ছিলেন। এই খবর পেয়েই স্থানীয় মানুষ তীব্র দাবি তোলেন যে নিহতের বাড়ি প্রধানমন্ত্রীকে আসতেই হবে। অবস্থা বেগতিক দেখে রাত 10টায় স্বরাষ্ট্র, আইন, ক্রীড়ামন্ত্রী এবং বিএনপি নেতাদের নিয়ে সেই নিহত শিশুকন্যার পরিবারের সঙ্গে দেখা করেন তারেক রহমান। কিন্তু সরকারের এই বাধ্যতামূলক উপস্থিতি সাধারণ মানুষের ক্ষোভকে শান্ত করতে পারেনি। তাদের ঘিরে জনতা একটাই স্লোগান দিয়ে গেলেন, ভুয়া ভুয়া। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে পুলিশও সেদিন তাদের নিবৃত্ত করতে পারল না। এটি 7 বছরের নিষ্পাপ শিশুর এই পরিণতি এবং দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আজ কোটি কোটি মানুষের প্রাণে প্রশ্ন উঠেছে। এই ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কি নিশ্চিত হবে, নাকি এই ক্ষোভের আগুন আরও বড় কোনো সামাজিক পরিবর্তনের রূপ নেবে, সেটি এখন দেখার বিষয়। গতকাল মিরপুর থেকেই প্রধানমন্ত্রীর পেছনে ভুয়া ভুয়া স্লোগান তাড়া করে ফেলল। শেষ পরিণতি কি হয় সেটি দেখার বিষয়, কারণ কোনো কিছু এই প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে বাংলাদেশ আসলে নেই। বাংলাদেশ কে চালাচ্ছে, কিভাবে চলছে কেউ জানে না। ইউনূসের আমলেও যেমন বাংলাদেশ কোনো নিয়ন্ত্রণে ছিল না,
একটা বিশেষ